কি অবস্থা সবার, কেমন আছো? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আজকে তোমাদের উপস্থিতি ভালোই। কারণ হচ্ছে আমি প্রথম ব্যাচ যেটা আমাদের, ওই ব্যাচের সাথে আমি লিঙ্কটা শেয়ার করছি। আজকে আমাদের নতুন ব্যাচের প্রথম ক্লাস, কিন্তু অনেকেই আছে যারা প্রথম ব্যাচে আসো, কিন্তু তোমরা হয়তো একদম শুরুতে যে ক্লাসটা হয়েছে বা শুরুর দিকের যে ক্লাসগুলো হয়েছে ওগুলো মিস করছো। তো ওই জন্য হচ্ছে আমরা যেটা করব, যে প্রথম দিকের কয়েকটা ক্লাস আজকের মতো করেই আমি তোমাদের এই গ্রুপেও লিংক শেয়ার করব। অর্থাৎ আমাদের ব্যাচ ওয়ানে আমি লিঙ্কটা শেয়ার করব ক্লাসের। তাতে করে হবে কি, তোমরা ওই ক্লাসটা আবার রিপিট করে নিতে পারতেছো। আর এমনিতে কেউ যদি এরকম থাকো যে একদমই শেষ মোমেন্টে এসে ওই আগের ব্যাচে জয়েন হয়েছো, তো তুমি যদি একদম ফুললি নতুন ব্যাচের সাথে কন্টিনিউ করতে চাও, সেটারও সুযোগ আছে, আমাকে জানাবা। তো তোমরা, মানে ভাই এটা নতুন ব্যাচের ক্লাস তাই তো? হ্যাঁ, এটা পুরোটাই নতুন ব্যাচের ক্লাস। এবং কি আমরা এই নতুন ব্যাচের ক্লাসের সাথে লিঙ্কগুলা প্রথম ব্যাচও দিব, কারণ প্রথম ব্যাচের কিছু স্টুডেন্ট এগুলো মিস করছে। অনেকেই তো তোমার কয়েকদিন পরে জয়েন হয়েছে, তার কয়েকদিন পরে জয়েন হয়েছে, কারণ প্রথম ব্যাচ তো আমাদের আরো প্রায় 2 মাস আগে থেকে, 2 বা আড়াই মাস হয়ে গেছে। আর নতুন ব্যাচ আমাদের আজকে থেকে অফিসিয়ালি ক্লাস শুরু। তো আজকে হচ্ছে তোমাদের বাংলা লেকচার ওয়ান। আমাদের যে লেকচার প্ল্যানটা আছে শুরুতে, তোমরা সেখানে দেখবা আমরা সাফল আকারে ক্লাস নিব। বাংলা নিব, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ। তো এভাবে লেকচার ওয়ান কমপ্লিট হয়ে গেলে আবার লেকচার টু শুরু হবে, আবার লেকচার থ্রি শুরু হবে, এভাবে করে আর কি। ঠিক আছে? তো একটু কাইন্ডলি জানাবো যে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ ভাই, দেখা যাইতেছে। আচ্ছা, এমনিতে এই ব্যাচে যারা একদমই নতুন, তোমাদের কি গ্রুপের ক্লাস সিস্টেম বা আমরা কিভাবে সবকিছু কন্ডাক্ট করতেছি এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? এনিথিং বা কোনো কোয়েরি আছে? জাস্ট আমরা কিভাবে সবকিছু আগাচ্ছি এইটা। ভাইয়া, প্রথম ব্যাচের যে ক্লাসগুলা ছিল ওগুলা কি রেকর্ডেড, মানে রেকর্ডেড ক্লাসে নিবেন, বা না নতুন করবেন, ক্লাস নেবেন? প্রথম ব্যাচের ক্লাস তো হয়ে গেছে, ওগুলো তো রেকর্ডেড দেওয়াই আছে গ্রুপে। ওদের গ্রুপ আলাদা, তোমাদের গ্রুপ আলাদা, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলাদা, তোমাদের টেলিগ্রাম গ্রুপ আলাদা, তোমাদের ক্লাসও আলাদা হচ্ছে, এগুলো আবার রেকর্ডেড তোমাদেরকে আলাদাভাবে দেওয়া হবে। প্রথম ব্যাচের সাথে তো তোমাদের কিছু না, ঠিক জাস্ট আছে প্রথম ভাইয়া। ব্যাচের কিছু স্টুডেন্ট যারা ক্লাস মিস করছে ওরা এই ব্যাচে ক্লাসটা করবে, কারণ ওরা তখন লাইভ ক্লাস করতে পারেনি। এই হচ্ছে বিষয়। আর তোমাদেরটা ভাইয়া, পুরোটাই। আমি প্রথম ব্যাচের লাস্ট স্টুডেন্ট, আমি আগের ক্লাসগুলা পাই নাই। তো কি হয়েছে, তুমি তো এখন নতুন ব্যাচের, তার মানে শুরুর স্টুডেন্ট শেষ, তুমি এই ব্যাচ থেকে ক্লাস করবা। হ্যাঁ, সেইটাই বলতেছি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের যে সেটাই। ক্লাসগুলা নিছেন প্রথম ব্যাচের, ওগুলা কি রেকর্ডেড এইখানে দিবেন, না আপনি নতুন করে নিবেন? নতুন করে নিবো, এই যে আজকে নিচ্ছি। এই ক্লাসও তো আগের ব্যাচে নেওয়া হয়েছে, হ্যাঁ এখন ভাই। তোমাদেরকে আবার নতুন নিচ্ছি। আর ঠিক। কারো কোনো কোনো কোশ্চেন, এনিথিং বলো। আচ্ছা, তার মানে কোশ্চেন নেই। ভাইয়া আমাদের যে হ্যাঁ আগের লেকচার অনুযায়ী আর কি যে ক্লাসগুলো হওয়ার কথা ছিল পরে ওই রকম তো হবেই, এগুলো হবে হ্যাঁ ওইগুলোও হবে। হ্যাঁ, ঠিক আছে। নতুন ব্যাচ যেহেতু, এটা পুরোটা একদম নতুন করে শুরু হবে, আর আগেরটা তো চলতেছে, সেটা সেভাবেই কন্টিনিউ হবে আর কি। আচ্ছা, সো ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে তোমাদের বাংলা লেকচার ওয়ান, এবং টপিক হচ্ছে বাংলা সাহিত্য। তো মেইনলি সাহিত্য পার্টটা ইম্পর্টেন্ট ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য। তোমরা যারা ফার্স্ট টাইম প্রিপারেশন নিছো, তোমাদের লিটারেচার পড়া লাগে নাই, বা পড়লেও খুবই বেসিক লেভেলে পড়ছো। কিন্তু এখন সেকেন্ড টাইমার হিসেবে তোমাদেরকে লিটারেচার খুবই ইনডেপথ পড়তে হবে। এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে, শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি না, এখন এই লিটারেচার থেকে রাজশাহী, চট্টগ্রাম, বিউপি, খুলনা সব জায়গাতেই কোশ্চেন আসতেছে, এবং খুবই ক্রিটিক্যালি কোশ্চেন আসতেছে। তার মানে তোমাদের প্রিপারেশন কিন্তু টপ নচ রাখতে হবে। এজন্য আমরা লিটারেচার খুবই ডিটেলসে পড়াবো, এবং তোমাদের প্র্যাকটিসও করানো হবে, একই সাথে তোমাদের এক্সাম নেওয়া হবে। তো এর মাধ্যমে কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে, লিটারেচারের বাইরে কিচ্ছু আসবে না আমরা যা পড়াবো। ঠিক আছে? ফার্স্টেই দেখো, যে বাংলা লিটারেচারের মধ্যে প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে বাংলা লিটারেচারের যুগ বিভাগ। অর্থাৎ পিরিয়ড ওয়াইজ যে তোমার আলাদা আলাদা নাম বা আলাদা আলাদা তোমার ডাইভার্সিটি, সেই বিষয়টা আর কি আমাদেরকে জানতে হবে। তো বাংলা লিটারেচারের ক্ষেত্রে তোমার তিনটা, প্রথমত হচ্ছে তোমার প্রাচীন যুগ, তারপর হচ্ছে মধ্যযুগ, তারপর হচ্ছে আধুনিক যুগ। তো এখানে দেখো, প্রাচীন যুগের ডিউরেশনটা যদি একটু খেয়াল করো, এটা 650 থেকে 1200। এবং মধ্যযুগ হচ্ছে তোমার 1201 থেকে 1800।
এবং আধুনিক যুগ হচ্ছে তোমার 1800 থেকে বর্তমান। তো এই জায়গাটাতে তোমার তিনটা আলাদা দেখো ভাগ হইছে। তার মানে এই মাঝখানে দুইটা প্রেক্ষাপট ছিল। তাহলে প্রাচীন যুগ থেকে মধ্যযুগে যখন গেছে তখন প্রেক্ষাপটটা কি ছিল, কি কারণে এটা হইছে একটু বলো, কেন পরিবর্তনটা আসছে? স্যার সাহিত্যের পরিবর্তন, লাইক আগে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো এখন সেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না, বা আমি কিছু হ্যাঁ, তোমাদের কথা ক্লিয়ার বুঝতেছি না তো, আরেকজন একটু ক্লিয়ারলি বলো। হ্যাঁ, মুসলিম যুগ আসন মানে হ্যাঁ, মুসলিম যুগ শাসনের রাইট, মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রাইট, যে স্পেসিফিক তখন যদি বলো পূর্ব তাহলে বাংলা। হচ্ছে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছে, এর কারণে তোমার প্রাচীন যুগ থেকে মধ্যযুগের এই চেঞ্জটা আসছে। আচ্ছা, এবং আমাদের যে প্রাচীন যুগের সবচেয়ে বড় নিদর্শন সেটা কি, সেটা হচ্ছে তোমার চর্যাপদ। কিন্তু চর্যাপদ আমরা কোথা থেকে খুঁজে পাই, সেটা কিন্তু আমাদের এই বাংলাতে আমরা খুঁজে পাই না, সেটা পাই আবার আমরা নেপালে। তো কেন এরকম, তারা নেপালে কেন চলে গেল, কেন আমাদের সাহিত্যটা সেখানে চলে গেল, এগুলোর মূলত ওই কারণটাই। তো দেখো, মুসলিম শাসন যখন প্রতিষ্ঠা হয়েছে, আমি একটু লিখি এই জিনিসগুলা, তখন তোমার প্রাচীন যুগ থেকে মধ্যযুগের সূচনা হয়েছে। এখন মুসলিম শাসন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? অ্যাকচুয়ালি হচ্ছে তোমার যে 1204 সালে তোমার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ইখতিয়ার খলজি, ঠিক আছে? তো তিনি যখন আমাদের এই বাংলাতে শাসন করতে আসেন, তখন তিনি সেন বংশকে পরাজিত করেন, তাই না? লক্ষণ সেনকে হারানোর মাধ্যমে। তো এটা একটু লিখে দিই যে তোমার লক্ষণ সেনকে পরাজিত করেন, লক্ষণ সেন পরাজিত করে। তো যখন তোমার মুসলিম শাসনটা প্রতিষ্ঠা হয় 1204 সালের দিকে, তখন সাহিত্যের মধ্যে ব্যাপক একটা পরিবর্তন দেখা যায়, কারণ ইনিশিয়ালি তারা এই সাহিত্যকর্মগুলোকে খুব একটা পছন্দ করে নাই। তারা তখন তাদেরকে বিতাড়িত করছে। তো তারা দেশ থেকে পালিয়ে গেছে, তিব্বতে গেছে, নেপালে গেছে, এভাবে এরকম হয়েছে। আর এভাবেই তোমার মধ্যযুগ প্রায় 1201 থেকে 1800 সাল পর্যন্ত এই ডিউরেশনটা ছিল। এবং তখনও কিন্তু মানুষের মধ্যে ব্যাকডেটেড চিন্তা ভাবনা ছিল, লাইক তখন অবধি নারী শিক্ষা, মুসলিম জাগরণ, নারী জাগরণ, এই জিনিসগুলো খুব একটা প্রমিনেন্ট ছিল না। কিন্তু এই যে আধুনিক যুগ, এইটা হয় হচ্ছে তোমার 1800 সাল থেকে, অর্থাৎ মধ্যযুগের পর থেকে। এবং এইখানে মূলত মেইন ভূমিকাটা পালন করে হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, ঠিক আছে? ফোর্ট উইলিয়াম কলেজ পরীক্ষায় দেখবা যে ডিরেক্টলি এমসিকিউ আসে যে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে বলো তো? ফোর্ট উইলিয়াম কলেজ, 1800। রাইট, এটা হচ্ছে 1800 সাল। এবং এই ফোর্ট উইলিয়াম কলেজে কিন্তু বাংলা বাংলা ডিপার্টমেন্ট বা বাংলা বিভাগটা চালু হয় তোমার তার ঠিক 1 বছর পরে, অর্থাৎ 1801 সাল থেকে। এটা মনে রাখতে হবে যে 1801 সাল থেকে এখানে বাংলা বিভাগটা চালু হয়। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে এই ফোর্ট উইলিয়াম কলেজ, এটাতে অনেকজন পণ্ডিত ছিলেন, তার মধ্যে উইলিয়াম কেরি ছিল, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিল, আরো অনেক ছিল। তো বলো তো এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করছে কে, বলতে পারবা? লর্ড ওয়েলসিলি। রাইট, এটা হচ্ছে লর্ড প্রতিষ্ঠাতা, এটা লিখে দিচ্ছি, প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি, ঠিক আছে, ওয়েলেসলি। তারা মূলত তোমার ব্রিটিশ ব্রিটিশ শাসক যারা ছিলেন তাদের। তো দেখো, এই হচ্ছে মেইনলি তোমার তিনটা যুগ বিভাগ: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এবং এখানে প্রাচীন যুগ মধ্যযুগ যখন শুরু হয়, মধ্যযুগের 1201 থেকে 1350 পর্যন্ত, অর্থাৎ এই যে 150 বছর, 150 বছর, এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। এবং এইটার রিজনও কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার। কেন রিজন? কারণ তখন মুসলিম শাসন প্রতিষ্ঠা হওয়ার কারণে তারা মূলত তুর্কি, ঠিক আছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তুর্কি শাসন প্রতিষ্ঠার মাধ্যমে, মুসলিম শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তোমার এখানে সাহিত্য চর্চাটা অনেক কমে যায় বা তাদেরকে বিতাড়িত করা হয়। তো যার কারণে হয় কি, তারা এখান থেকে চলে যায় বিভিন্ন দেশে। তো এই জন্য এই সময়টাকে বলা হয় ব্যারেন এজ বা অন্ধকার যুগ। একটু প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা রিলেট করে মনে রাখবা। তো অন্ধকার যুগের থেকে কোশ্চেন যদি আসে, ডিরেক্টলি এভাবে আসতে পারে যে এটার ব্যাপ্তিটা কত, অথবা আসতে পারে যে কত বছর সময়ব্যাপী ছিল, 150 বছর। তারপরে কেন হয়েছিল, মুসলিম শাসন প্রতিষ্ঠার এই জন্য হয়েছিল। তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। কিন্তু এছাড়াও তোমার এই সময়ে আরো কিছু সাহিত্যকর্ম রচনা হয়, মানে
অন্ধকার যুগে যে কোনো সাহিত্যকর্মই ছিল না, বিষয়টা এরকম না। এই সময় কিন্তু অনেকগুলো সাহিত্য চর্চা হয়, এবং ওই সাহিত্য চর্চার ভিতরে তোমার একটা জিনিস খেয়াল করা যায় যে সেই প্রত্যেকটা জিনিসের মধ্যে গদ্য, যেটাকে আমরা প্রোজ বলি, এবং পদ্য বা পয়েমস, এটা মিক্সার ছিল। এখন যেমন ধরো উপন্যাস গদ্য এটা আলাদা, কবিতাটা আলাদা, বা কবিতার সবগুলাকে মিলে কাব্য হয়, এরকম বিভিন্ন ক্যাটাগরি। তখনকার যে সাহিত্যকর্মগুলা, যেমন ধরো শূন্য পুরাণ এটা একটা, শেখ সুবোধা এটা একটা, তারপরে প্রাকৃত বৈঙ্কল এটা একটা। এই প্রত্যেকটাই তোমার দেখা গেছে এর মধ্যে গদ্য এবং পদ্য মিশ্রিত, এবং এই কারণেই এগুলাকে আলাদা একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমার চম্পু কাব্য। তো পরীক্ষায় যদি আসে গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে কি বলা হয়, তাহলে কি উত্তর হবে? চম্পকাব্য। চম্পু কাব্য। এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে জাবিতে কোশ্চেন আসছিল জাহাঙ্গীরনগরে, যে নিচের কোনটি চম্পু কাব্য, সেখানে তোমার অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে একটা ছিল শূন্য পুরাণ। এখন তুমি যদি শূন্য পুরাণ পড়ো যে শূন্য পুরাণ অন্ধকার যুগের সাহিত্য, এটা রামাই পণ্ডিত লিখছে, তাহলে কিন্তু হবে না। তোমাকে এটাও জানতে হবে যে এগুলাকে চম্পু কাব্য বলা হয়, এবং এগুলা কেন বলা হয়, কারণ এগুলা হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়বা, জাহাঙ্গীরনগরে খুবই ক্রিটিক্যালি কোশ্চেন দেয় একদম। টপিক যেটা তুমি পড়া টপিক সেটা থেকেও তোমাকে কনফিউজ করার মতো কোশ্চেন দিবে। তো দেখো, এই যে অন্ধকার যুগ এটা হচ্ছে 1201 থেকে 1350, অর্থাৎ 150 বছর। এবং কেন হয় ক্লিয়ারলি বলা আছে, বখতিয়ার খলজি 1204 সালে রাজা লক্ষণ সেনকে হারিয়ে বাংলা অঞ্চল দখল করেন। প্রথম দিকে তারা সাহিত্যকর্মকে খুব একটা প্রায়োরিটি দেয় না, তাদেরকে বিতাড়িত করছে, দ্যাটস ওয়াই সেটাকে বলা হয় অন্ধকার যুগ। বাট তারপরও তখন কিছু সাহিত্যকর্ম রচনা হয়েছে, ভাইয়া যেমন নতুন ব্যাচ মানে বুঝলাম না, নতুন ব্যাচ লেকচার ওয়ান মানে? কিছু না। আচ্ছা, তো দেখো, যে শূন্য পুরাণ এটা হচ্ছে তার মধ্যে একটা, তারপরে শেখ সুবোধা এটা একটা, প্রাকৃত বৈঙ্কল এটা একটা। তো এখান থেকেও ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে যে শূন্য পুরাণ কে লিখছে, তাহলে উত্তর হবে রামাই পণ্ডিত। তারপরে শেখ সুবোধা কে লিখছে, হুলৌদ মিশ্র। এবং প্রাকৃত বৈঙ্কল এটা একটা, তিনটা টোটাল। তো এখানে তোমরা এটাও মনে রাখবা যে শূন্য পুরাণ এইটা, তোমার এখানে শূন্য শব্দটা এটা আসছে একটা ধর্ম থেকে, আবার পুরাণ এটা আসছে একটা ধর্ম থেকে। এটা মূলত বৌদ্ধ। ঠিক আছে? আর এটা হচ্ছে হিন্দু। তারপরে তোমার শেখ সুবোধয় যদি বলি, এইটা হচ্ছে তোমার লিখছে হচ্ছে হুলৌদ মিশ্র। এই যে শেখ জালালউদ্দিন তাবরিজি তাকে নিয়ে এইভাবে লেখা হয়েছে। তারপরে প্রাকৃত বৈঙ্কল এটা একটা। তো এখান থেকে অত ডিটেলস তোমাদেরকে কোশ্চেন দেওয়ার কথা না, বাট যদি দেয় তখন হচ্ছে এইভাবে দিতে পারে যে শূন্য পুরাণের মধ্যে কতগুলো কবিতা ছিল, তো এটার মধ্যে ছিল 51টার মতো। তারপরে এভাবে দিতে পারে যে নিরঞ্জনের উষ্মা কিসের মধ্যে ছিল, তখন তোমরা এটা মনে রাখবে যে শূন্য পুরাণ এটার ভিতরে নিরঞ্জনের উষ্মা ছিল। প্রথম দিকের যে কবিতা, নিরঞ্জনের উষ্মা, মানে বানানটা এরকমই। নিরঞ্জনের উষ্ণ। হ্যাঁ। তো এখান থেকে ডিপলি কোশ্চেন দিলে এগুলো দিতে পারে, বাট ডিরেক্টলি কোশ্চেন দিবে যে শূন্য পুরাণ কে লিখছে, রামাই পণ্ডিত। শেখ সুবোধায় কে লিখছে, হুলৌদ মিশ্র। এই যে হুলৌদ মিশ্র, তারপরে এই যে ইনি কে ছিলেন জানো? ইনি ছিলেন হচ্ছে তোমার লক্ষণ সেনের সভাকবি। এই যে লক্ষণ সেনকে পরাজিত করে কে? খলজি। তো লক্ষণ সেনের সভাকবি। আচ্ছা, তো এই হচ্ছে কি এখানকার ডিটেলস ক্লাস, এবং ডিরেক্টলি তোমাদেরকে এমসিকিউ কিভাবে দিবে সেটাও বলে দিছি। ডিউরেশন জিজ্ঞেস করতে পারে, পিরিয়ডটা টোটাল কত বছর স্থায়ী ছিল সেটা জিজ্ঞেস করতে পারে, কেন হয়েছে সেটাও জিজ্ঞেস করতে পারে, বা এই যে সাহিত্যকর্ম যেগুলো আছে এগুলো গদ্য পদ্য মিশ্রিত তাই চম্পু কাব্য বলা হয়, তো চম্পু কাব্যের এক্সাম্পল থেকে এমসিকিউ আসতে পারে। এছাড়াও কে লিখছে, রাইটারের নাম থেকে কোশ্চেন আসতে পারে। তো তোমরা এইভাবে মনে রাখবা তিনটাই। দেন চলে আসো যে প্রাচীন যুগ। স্যার প্রাকৃত আচ্ছা, পুরাণ গাজী কে লিখছে? সালাউদ্দিন মুন, তুমি কিছু জিজ্ঞেস করবা? স্যার প্রাকৃত পুরাণ কে লিখছে কে? তা জানা যায়নি স্যার। প্রাকৃত বৈঙ্কল লিখছে কে বলো তো? এটা মেবি লিখছে শ্রীহর্ষ। ঠিক আছে, শ্রীহর্ষ আমি লিখে দিছি। আচ্ছা, আমি ভাবছি তোমরা নিজেরাই পারবে এটা, কারণ ফার্স্ট ক্লাসে তো পড়াইছি, মানে এর আগের ব্যাচে তো পড়াইছি। তারপর দেখো প্রাচীন যুগ। প্রাচীন যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিদর্শন যদি বলা হয়, সেটা হচ্ছে চর্যাপদ। এখন চর্যাপদের নাম থেকে অনেক সময় এমসিকিউ আসতে পারে। এটার দেখো অনেকগুলো নাম। নাম হচ্ছে দেখো চর্যাপদ, চর্যা গীতিকা, চর্যা গীতি, চর্যাচর্য বিনিশ্চয়। এইটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট, চর্যাচর্য বিনিশ্চয়। আবার দেখো হাজার বছরের পুরাণ, বাংলা ভাষায় বৈদ্য গান ও দোহা। তো মনে রাখবা, যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করি, বিষয়টা হচ্ছে এরকম যে চর্যাপদ আবিষ্কার করছে কে? হরপ্রসাদ শাস্ত্রী। এখন হরপ্রসাদ শাস্ত্রী বা তার উপাধি মহোপাধ্যায়, তো আমরা এটা জানি যে মহোপাধ্যায় বা হরপ্রসাদ শাস্ত্রী এটাকে আবিষ্কার করে। কিন্তু কেন তার এটা আবিষ্কার করার ইচ্ছে হইলো এবং কেন তিনি নেপালে গেছে,
এটা হচ্ছে মূলত তোমার ওনার নাম কি, নাম হচ্ছে রাজেন্দ্রলাল শাহ মেবি, রাজেন্দ্রলাল, রাজা রাজেন্দ্রলাল। তিনি একটা বই লিখছিলেন, সেই বইটা পড়ছিল হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। তার বইয়ের ভিতরে তোমার এই চর্যাপদ, এইটা যে তোমার বা বাংলার প্রাচীন সাহিত্যগুলা নেপালের এদিকে তিব্বতের এদিকে যে তারা চলে গেছে সাহিত্যিকরা বা ওইখানে আছে, এটা সম্পর্কে বলা ছিল। তখন এই যে হরপ্রসাদ শাস্ত্রী তিনি এটার কারণে একটু ইন্টারেস্ট ফিল করেন যে আমি আসলে এগুলো দেখব। তো সে কারণে তিনি হচ্ছে তোমার নেপালের সেখানে যান এবং সেখান থেকে এটা আবিষ্কার করেন 1907 সালে। কোথা থেকে এই পরীক্ষাটা প্রচুর আসে এবং কি সালটাও পরীক্ষা প্রচুর আসে। তো 1907 সালে নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি বা রাজ গ্রন্থশালা থেকে এটাকে আবিষ্কার করেন। তো এটা তোমরা মনে রাখবা, এটাকে তোমরা 3 স্টার দিয়ে মনে রাখবা যে সালটা কত, কোথা থেকে আবিষ্কার করছে এবং কে আবিষ্কার করছে। আচ্ছা, তো যখন তিনি আবিষ্কার করেন তখন যে শুধু চর্যাপদটাই ছিল তা কিন্তু না, সেখানে আরো 3টা বই ছিল। কি কি বললাম? একটা তো চর্যাপদ, আরেকটা হচ্ছে তোমার, লিখে দিচ্ছি, একটা হচ্ছে চর্যাপদ, আরেকটা ছিল হচ্ছে তোমার আম, ডাকার্ণব। ঠিক আছে, ডাকার্ণব এটা একটা নাম। আরেকটা হচ্ছে সরহপার দোহা, সরহপার দোহা। আরেকটা হচ্ছে তোমার আহ সরোপার দোহা, আরেকটা কি, টোটাল 4টা সরোপার দোহা। আরেকটা কি কৃষ্ণ দোহা জানো? হ্যাঁ, তোমরা জানো? কৃষ্ণপদ। কৃষ্ণপাদের দোহা, হ্যাঁ এটাও হতে পারে, আমি একজ্যাক্টলি এখন শিওর না, এটা কনফিউজ হয়ে গেছি। এইটাই। হ্যাঁ, তো টোটাল 4টা বই। এখন 4টা বই সেখান থেকে তিনি পাইছেন। তো এই কারণে দেখো তিনি কিন্তু চর্যাপদ নামে সেটাকে প্রকাশ করেন নাই, তিনি এই টোটাল 4টাকে একসাথে রেখে তিনি একটা বই হিসেবে প্রকাশ করেন বা একটা তোমার প্রকাশনা হিসেবে প্রকাশ করেন, যেটার নাম ছিল বা যেটার শিরোনাম ছিল হচ্ছে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৈদ্য গান ও দোহা। তার মানে এইটা হচ্ছে সেইটার মেইন নামটা, যে নামটা তিনি দিছিলেন। এবং এইটার মধ্যে টোটাল 4টা জিনিস, কয়টা জিনিস? 4টা। এবং এই 4টার মধ্যে একটা হচ্ছে এই চর্যাপদ। তাইলে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৈদ্য গান ও দোহা বললে যে শুধু চর্যাপদ তা কিন্তু না, এটার মধ্যে আরো 4টা আছে, মনে রাখবা। তো এখান থেকে যদি এমসিকিউ আসে ডিরেক্টলি নাম থেকে আসতে পারে। তো এই যে বললাম এটা স্টার মার্ক দেওয়া চর্য বিনিশ্চয়, এইটার একটা তাৎপর্য আছে। এগুলো তো তোমরা বুঝতেছো যে গীতিকা গীতি বা চর্যাপদ। চর্য বিনিশ্চয় মানে হচ্ছে কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয়, ওইটা আর কি, ওইটা আমাদেরকে বর্ণনা করে। অর্থাৎ চর্যাপদের মধ্যে তোমার তুমি কি করবা বা কি করবা না, তোমার লাইফ স্টাইল। যেমন আমরা যদি বলি তোমার সা- সাহিত্যিকগণরা কিভাবে দেখেন আর কি জিনিসগুলা, যে তারা বিভিন্ন ধরনের প্রবাদ লিখেন, সেই প্রবাদের তাৎপর্য থাকে আলাদা। তারপরে বিভিন্ন ধরনের উক্তি দেন, সেটার আলাদা আলাদা তাৎপর্য থাকে। তো এই চর্যাপদের মধ্যেও কিন্তু এই ধরনের বিভিন্ন প্রবাদ ছিল, বিভিন্ন কথাবার্তা ছিল, কিন্তু মোরলস জিনিসগুলো এরকম ছিল যে তোমার লাইফ স্টাইল কেমন হওয়া উচিত, অর্থাৎ তুমি কোনটা করবা কোনটা করবা না, মানে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। তো এই যে চর্য বিনিশ্চয়, বিনিশ্চয় মানে কি, বর্ণনা করা, এটা আমরা বুঝতেছি, বর্ণনা করা। তো এখানে কি বর্ণনা করা হয়েছে? চর্য, মানে কোনটা আচরণীয় কোনটা আচরণীয় নয়, তো এটা আমি লিখে দিচ্ছি, কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়, এইটাকে বর্ণনা করে, বিনিশ্চয় মানে হচ্ছে বর্ণনা করে। তো এই হচ্ছে প্রাচীন যুগের তোমার নিদর্শন চর্যাপদ। এখন চলে আসো যে আমরা আরো কিছু ডিটেলস পড়তে হবে, এটাই শেষ না। দেখো, চর্যাপদকে তিনি প্রকাশ করেন কত সালে? এই যে 1907 সালে এটাকে আবিষ্কার করেন, ফাইন, কিন্তু প্রকাশ করেন হচ্ছে তিনি 1916 সালে। দেখো, এই যে 16 সালটা মনে রাখবা, 1916 সালে তিনি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্য বিনিশ্চয়, ডাকার নব, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, এই যে দেখো এখানে 4টা বলাই আছে, এই 4টা গ্রন্থের সম্মিলনে তোমার তিনি একটা বই প্রকাশ করেন যেটার নাম ছিল হচ্ছে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৈদ্য গান ও দোহা। তো এইটা হচ্ছে সেটার প্রকাশকালটা। তো প্রকাশকাল যদি পরীক্ষা ডিরেক্টলি আসে যে কত সালে প্রকাশ করা হয়, তাহলে উত্তর হবে 1916 সাল। আর যদি বলা হয় আবিষ্কার কত সাল, তাহলে হবে 1907 সাল। আই গেস এই পার্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে।
এখন দেখো চর্যাপদের মধ্যে ছন্দ আছে, চর্যাপদের মধ্যে আমল। এটা কি আমল বলতে কোন সময় আর কি, এটাকে আমরা কাল বলতে পারি, তাই না? কোন কালে বা কোন সময়। তো মনে রাখবা চর্যাপদের ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, এবং এটা হচ্ছে পাল আমলের সৃষ্টি। কোন আমলে? পাল আমলে, মনে থাকে যেন। এবং এটার ভাষা হচ্ছে তোমার সান্ধ্য ভাষা। সান্ধ্য ভাষার আবার একটা বিশেষত্ব আছে, এটাকে দেখো আরেকটা নামকরণ দেওয়া হয়েছে, যে আলো আধারী ভাষা। তো বিষয় হচ্ছে যে তুমি এটার মধ্যে কিছু জিনিস বুঝবা, কিছু জিনিস বুঝবা না, এরকম মানে একবার দেখবা যে বুঝতেছো, একবার দেখবা যে বুঝতেছো না। দ্যাটস একবার আলো একবার আধার, মানে একবার আলো একবার অন্ধকার, এরকম। তো এই জন্য এই চর্যাপদের ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা। একটা একটা অল্টারনেটিভ, তো তিনটেই মনে রাখবা, এক এক সময় এক একটা অপশনে থাকে আর কি। এবং চর্যাপদের ব্যাখ্যাকারক বা টিকা ব্যাখ্যাকারক হচ্ছে মুনিদত্ত। তো ডিরেক্টলি এমসিকিউ আসে এখান থেকে, যে টিকা ব্যাখ্যা করছে কে? মুনিদত্ত। এবং এটাকে তিব্বতী ভাষায় অনুবাদ করেন হচ্ছে কীর্তিচন্দ্র, আবিষ্কার করেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি, আর কীর্তিচন্দ্র হচ্ছে অনুবাদটা করেন। তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। দেন আসো যে চর্যাপদের মধ্যে টোটাল এই যে বিভিন্ন ধরনের গীতিকা বা কবিতা বা এই যে জিনিসগুলো লেখা হয়েছে, এগুলো কতজন পদকর্তা আছে টোটাল, কতজন কবি আছে? তো এখানে দুইটা মতামত আছে, একটা হচ্ছে 24 জন আর একটা হচ্ছে 23 জন। 24 জন বলছে কে? সুকুমার সেন। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন হচ্ছে 23 জন। এবং এইখানে কনফ্লিক্টটা হওয়ার পেছনে মেইন কারণ হচ্ছে 23 নম্বর যেই ইয়েটা, আমরা যদি দেখি যে 23 নম্বর যে তোমার আহ কি বলে পদটা, সেটা হচ্ছে তোমার আম, দেখো এখানে 23 নম্বরের অর্ধেক, তারপরে 24, 25, 48, এখানে কিছু কিছু পদ আছে যেগুলোকে পাওয়া যায় না খুঁজে। তো এই কারণে একটা কনফ্লিক্ট বাজে, যে যেই পদটা পাওয়া যায় নাই সেইটার জন্য একজন, দেখা গেছে কোনো একজন পদকর্তা আছে যিনি একটা মাত্র পদ লিখছে, কিন্তু ওই পদটাই খুঁজে পাওয়া গেল না। দ্যাটস ওয়াই তখন এটা একটা কনফ্লিক্ট তৈরি করে, যে অ্যাকচুয়ালি 24 জন ধরবো না 23 জন ধরবো। তো মনে রাখবা যে অপশন যখন তোমার দেখবা যে 24 সহ দেওয়া আছে, তখন তোমাকে 24 অ্যান্সার করতে হবে। আর যদি দেখো যে 24 নাই, তাহলে 23 অ্যান্সার করবা। বুঝছো? এ হচ্ছে বিষয়। আবার সেম পদ আচ্ছা সংখ্যার 23 ক্ষেত্রেও এবং যদি তোমার অপশনে 23 51 থাকে, তাইলে হচ্ছে 51টা অ্যান্সার করবা, যদি না থাকে তাহলে 50টা অ্যান্সার করবা। আর যদি তোমার স্পেসিফিক বলেই দেয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা ডিএমএস এর মতে কয়টা, সুকুমার সেনের মতো কয়টা, তাহলে তো প্রবলেমই নাই। তো বুঝছো এই পার্টটা, যে পদকর্তা কয়জন বা পদ সংখ্যা কয়টি? বলো। একটু রেসপন্স করো, এখান থেকে এমসিকিউ আসলে পারবা কিনা। জি স্যার। হ্যাঁ তো ভাইয়া পারবো। 24 অ্যান্সার করবো তো স্যার, 23 এবং 24 দুটো থাকলে 24 অ্যান্সার করবো। হ্যাঁ, 24 অ্যান্সার করবা, আর স্পেসিফিক বলে দিলে তো হলোই। নাম বললে তো তারপর হবে। তারপর দেখো যে কতগুলো পদ তাহলে পাওয়া গেছে। এখানে মূলত পদ পাওয়া গেছে হচ্ছে 46.5টি। এখন এখানে তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া 46.5 আবার কি জিনিস? মেইন রিজনটা হচ্ছে যে 23 নম্বর যে পদটা, এটার অর্ধেক পাওয়া গেছে। অর্ধেক পাওয়া গেছে তার মানে বাকি অর্ধেক পাওয়া যায় নাই। আবার 24 নম্বর একদমই পাওয়া যায় না, 25 নম্বর পাওয়া যায় না, 48 নম্বর পাওয়া যায় নাই। তার মানে এখান থেকে তিনটা পাওয়া যায় নাই, আর 23-এর অর্ধেক পাওয়া যায় নাই। দ্যাটস ওয়াই তোমার এই যে নুহা, কাইন্ডলি তুমি একটু নিজেকে মিউট করে রাখবা, তোমার এখান থেকে প্রচুর নয়েজ আসে। ঠিক আছে? তো দেখো এই যে এখানে টোটাল তিনটা ডিরেক্টলি পাওয়া যায় না, আর একটার অর্ধেক পাওয়া যায় না, দ্যাটস ওয়াই 46.5টা পাওয়া গেছে। এবং এটা পরীক্ষায় প্রচুর আসে এমসিকিউটা, যে কতগুলো পদ পাওয়া গেছে। আর যদি আরো ডিটেলস কোশ্চেন করে, লাইক জাহাঙ্গীরনগর তো বুঝতেই পারতেছো, তখন তোমাকে স্পেসিফিক বলে দিতে পারে যে কোনটা কোনটা পাওয়া যায় না, এখান থেকে এমসিকিউ আসতে পারে, এই জন্য পড়বা। আমি কিন্তু স্কিপ করি না, কারণ খুবই টাফ লেভেলের যেহেতু কোশ্চেন করে লিটারেচার থেকে। লাস্ট 2 ইয়ার্স আগে, অর্থাৎ মেবি 24-25 সেশনে একটা কোশ্চেন আসছিল যে চর্যাপদের পদকর্তার মধ্যে পেশায় তাঁতি ছিলেন কে? ঠিক আছে? তো তোমরা সারপ্রাইজড হবা যে এই কোশ্চেনটা কিন্তু নর্মাল ইউজুয়াল বইগুলোর ভিতরে নাই। সেখানে অনেক পদকর্তা সম্পর্কে বলা আছে, কান্নুপা, সরহপা, তারপরে কুক্কুরিপা, তন্ত্রীপা, ভুসুকুপা, অনেকের কথা বলা আছে, কিন্তু ড্যান্ডন পা সম্পর্কে খুব কম বইতে বলা আছে। মানে নর্মালি বইগুলোতে এত ডিটেলস লেখা থাকে না, বাট যেহেতু ওইটাই আসছিল যে পেশায় তাঁতি ছিলেন কে। এবং আমি পরে
এটা তো আমি পড়াইছিলাম ব্যাচের স্টুডেন্টদেরকে, কারণ আমি হচ্ছে তোমার ইউজুয়ালি বাংলা লিটারেচারের জন্য যে বইটা ফলো করি, আমি তোমাদেরকে যদি একটু দেখাই, এই যে এই বইটা কিন্তু বিশাল বই। এটা আমি পড়ছিলাম। তো এটা মূলত বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলমের লেখা বই। মানে এটা তোমাদের অ্যাডমিশনের জন্য পড়ার দরকার নেই, আমি পড়ছি, তোমাদেরকে পড়াবো তাই। তো এই বইয়ের মধ্যে নর্মালি বাজারের কোনো বইয়ের মধ্যেই দেখবা, কোনো গাইড বই বা কোনো বইয়ের মধ্যেই 24 জন বা 23 জন যতজন আছে সবার সম্পর্কে কিন্তু বলা নাই, হাইয়েস্ট 7-8 জন সম্পর্কে বলা আছে ডিটেলস। কিন্তু এই বইয়ের মধ্যে মানে ডিটেলস লেখা, প্রত্যেকে পেশা বা তার লিখিত অন্যান্য বই বা অন্যান্য যা যা আছে, তার জন্ম কোথায়, সে পেশায় কি ছিল, সবার সম্পর্কে বলা আছে। মানে এটা পুরো লিটারেচারের জন্যই লেখা একটা বই। তো এটার মধ্যে আমি তখন এখান থেকে যা যা ইম্পর্টেন্ট ছিল তা তা পড়াইছিলাম, এবং স্টুডেন্টরা পরে বের হয়ে বলছিল যে ভাই ড্যান্ডন পা কিন্তু চলে আসছে। আবার আরেকটা সারপ্রাইজিং শোনো, আমি এই যে তোমাদেরকে এখন স্লাইডে ক্লাস নিচ্ছি, এই জিনিসগুলো এইভাবে খুব সুন্দর করে দেখতে পাচ্ছ না? তো আমার যে মেন, এগুলো কিন্তু আমার নিজের হ্যান্ড নোট। আমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছিলাম তখন এইভাবেই আমি, আমার খাতা এখনো আছে। ঠিক আছে, ওই খাতা যদি দেখে এখনো আছে, অনেক পুরনো, দেখবো কিনা জানি না। দাঁড়াও। এই যে দেখো, আমার ইংলিশ লিটারেচারের খাতা, তারপরে প্রত্যেকটা, ভাই আপনার দেখতে পাচ্ছ কিনা পিছনে জানি না। যে এডিটটা ওই যে ওইটার কারণে দেখা যাইতেছে না আর কি। ও, ব্যাকগ্রাউন্ডের কারণে মেবি, হ্যাঁ, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ডের বাট অত ডিটেলস তো আর দেখার দরকার নাই, তোমরা জাস্ট বোঝো, মানে তোমরা এটার প্রয়োজনটা বুঝলেই হবে। তো বাংলা লিটারেচার, ইংলিশ লিটারেচার দুইটার জন্য, এটা ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার বইটা হচ্ছে মেবি এইটা, খাতাটা এইটা। এগুলো এগুলো কয় বছর আগের খাতা তাইলে? হ্যাঁ, এটা হচ্ছে বাংলা লিটারেচার। দেখো, এখানে আমি প্রত্যেকটা কবিতা, তারপরে কবি সাহিত্যিকদের পড়তে আমার কাছে খুব বোরিং লাগতো, এই জন্য আমি লিখে লিখে নোট করে করে পড়ছিলাম। তো সেই 2020-এর বা 2019-এর লেখা খাতা এখনো আমার কাছে আছে। তো এখন তোমাদেরকে তো আর খাতাকে দেখে দেখে পড়ানো যাবে না, তোমাদেরকে তো স্লাইডে ক্লাস নিতে হবে। তো ওই ইনফরমেশন গুলাকে এভাবে জাস্ট আমি ফরম্যাট করে তোমাদেরকে নিচ্ছি, বুঝা গেছে? তো সেখানে লেখা ছিল এই যে এরকম গদ্য পদ্য মিশ্রিত, এগুলাকে চম্পু কাব্য বলে। পোলাপান পরীক্ষা দিয়ে এসে বলতেছে ভাই চম্পু কাব্য চলে আসছে। তো এই জিনিসগুলা কিন্তু তখন মজা লাগে, বাট এটা কিন্তু খুবই ক্রুশিয়াল। অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে যারা এটা প্রথম শুনবে যে হোয়াট ইজ চম্পু কাব্য, ও শূন্য পুরাণ আবার কি জিনিস, এগুলো কেন আসে। তো এগুলো কিন্তু জাহাঙ্গীরনগরে আসে, এটা বুঝতে হবে। তো যেখানে ছিলাম আর কি, যে তোমার এই জন্য প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে পড়বা, এবং আমি যা যা পড়াবো তা তা প্রত্যেকটা ইনফরমেশন মনে রাখার ট্রাই করবা। তো এখান থেকে যদি এমসিকিউ আসে তাহলে হচ্ছে কি, যে 46.5টা ছিল হচ্ছে পদ টোটাল পাওয়া গেছে, এবং তার মধ্যে 23 নম্বরের অর্ধেক, এবং 24, 25, 48 এগুলো খুঁজে পাওয়া যায়নি। দেন চলে আসো যে পদকর্তা যারা আছেন তাদের মধ্যে মুখ্য যারা, যেমন কান্নুপা, তিনি হচ্ছে সবচেয়ে বেশি পদ লিখছে। তো এই জন্য এখান থেকে আসে যে সবচেয়ে বেশি পদ লিখছে কে, তার নাম হচ্ছে কান্নুপা, এবং আচ্ছা 13টি ভাই, লিখছে। ঠিক আছে, কিছু বলবা? হ্যাঁ ওই যে আপনি যে ডিটেলস গুলো পড়াইতেছেন এগুলা কি আপনার নিজের নোট থেকে নাকি কোনো বই থেকে ভাই? এটা কোন বই? না, অ্যাকচুয়ালি আমার নিজের নোট প্লাস বই সবকিছু মিলিয়েই, তোমাদেরকে তো বইও দেখাইলাম, নোটও দেখাইলাম। ঠিক আছে, বাট এখানে স্লাইডে যা যা দেখতে পাচ্ছ না, যেগুলো তোমার স্লাইডে অটোমেটিকলি দেওয়া আছে বাই ডিফল্ট, সেগুলো আমার নোটের হুবহু কপি। আর এই যে এক্সট্রা যেগুলো বলতেছে না, এগুলো তো ধরো আমি নিজে বই টই পড়ছি, কিছু জিনিস এখন আমি নিজে মতো করে ব্যাখ্যা করতেছি, বা একটার সাথে আরেকটাকে অ্যালাইন করতেছি। এটা তুমি যখন নিজে প্রিপারেশন নিবা বা আরেকটু প্রিপারেশন আগাবা, তখন দেখবা যে তুমি একটা টপিক পড়তে গেলে আর অন্য টপিকের সাথে তুমি অ্যালাইন করতেছো, একটার সাথে একটা মিল পাবা। এনিওয়ে, তো দেখো বেশি পদ লিখেন হচ্ছে কান্নুপা, 13টি লিখেন। এবং কান্নুপার পরবর্তীতে দেখো ইম্পর্টেন্ট হচ্ছে লুইপা। লুইপা হচ্ছে তোমার প্রথম পদটা লিখেন। তো যদি পরীক্ষা আসে যে প্রথম পদ পদকর্তাকে বা প্রথম পদ রচয়িতাকে, তাহলে হবে লুইপা, সে লিখছে টোটাল 2টা পদ। আর কান্নুপা লিখছে সবচেয়ে বেশি পদ। তো এই যে প্রথম যে পদটা, সেটা একটু মনে রাখবা যে কা আতরুবর পঞ্চবিঢাল চঞ্চল চিত্তে পৈঠকাল, এটা হচ্ছে প্রথম পদটা। এখন এটার মিনিং অতটা ইম্পর্ট্যান্ট না, এটা তোমরা এমনিতেও বুঝবাই গেস। ঠিক আছে, চঞ্চল চিত্তে পৈঠকাল। তারপরে আদিকবি আসে পরীক্ষা ডিরেক্টলি, যে আদিকবি কে। তো এই যে আমরা লুইপা বললাম তিনি প্রথম পদ লিখছেন, তো যিনি প্রথম লিখছেন তাকেই তো আদি বলা হবে, তাহলে কি আদিকবি হচ্ছে লুইপা। এবং মজা হচ্ছে যে এখানে এটা মনে রাখা যায় আলু দিয়ে, অর্থাৎ
আদি, আলু, লুইপা, এভাবে তোমরা মনে রাখতে পারো, আতে আদি, লুতে লুইপা। এবং প্রাচীন কবি হচ্ছে তোমার শবরপা। ঠিক আছে, শবরপা হচ্ছে প্রাচীন কবি। এখন আদি কবি এবং প্রাচীন কবির মধ্যে একটা ডিফারেন্স আছে, যে তোমরা ভাবতে পারো যে ভাই দুইটা তো সেম হওয়ার কথা, বাট সেম না। প্রাচীন কবি হচ্ছে যিনি অনেক পূর্বের, আর আদি কবি লেখা হয়েছে মূলত যিনি প্রথমটা লিখছেন পদ সেই অর্থে। তো দুইটা কিন্তু ডিফারেন্ট আর্গুমেন্ট। এই জন্য প্রাচীন কবি বললে হচ্ছে শবরপা, কেননা শবরপা কান্নুপার আবার টিচার ছিলেন, তার গুরু, পণ্ডিত। আর আদি কবি বলা হচ্ছে এই শর্তে যে প্রথম পদটা লেখা হয়েছে তাই। এই যে সালাউদ্দিন মুন, তুমি কি বলবা বলো? স্যার 3 নম্বর লাইনটা কি স্যার এটা? তিন কোনটা নম্বর লা- লাইনটা এটা যেভাবে হাতে দেখতেছো এইভাবেই, ঠিক আছে। চর্যাপদের বললাম কি সান্ধ্য ভাষায় স্যার লেখা। জিনিসটা কি স্যার? এটা কি প্রথম পদ নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রথম পদ, রাইট। এই যে প্রথম পদ, কান্নুপা প্রথম, ঠিক আছে। লুইপা প্রথম পদ লিখছে, তো সেটাই জন্যই প্রথম পদটা পরীক্ষায় হুবহু অনেক সময় আসতে পারে যে নিচের কোনটি প্রথম পদ। এই জন্য এটা মনে রাখবা। তারপর দেখো যে বাঙালি ঠিক কবি, আছে বাঙালি স্যার কবি একটা হচ্ছে প্রশ্ন ছিল বসুকোপা। তিনি তার লেখার মধ্যে স্যার। কিছু কিছু পদের মধ্যে, হ্যাঁ বলো। স্যার আমি অভিযাত্রী বইয়ে দেখছিলাম আর কি, প্রাচীন কবি আর আদি কবি দুইটাই লুইপা। না না, প্রাচীন কবি বললে সবরপা দিবা, ওইটা হয়তো দেওয়া হয়েছে, বাট নর্মালি এরকম অনেক বইতে এগুলো দেওয়া থাকে সেম বুঝতে সেম পারছি। ভাবে। কিন্তু না, মনে রাখবা প্রাচীন কবি যদি আসে তাহলে সবরপা দিবা, আদি কবি থাকলে লুইপা দিবা। অপশনই তোমাকে বলে দিব। আচ্ছা, আর বাঙালি হিসেবে পরিচয় দিচ্ছে ভুসুকুপা, তিনি নিজেকে বাঙালি কবি হিসেবে পরিচয় দিচ্ছে। আর কুক্কুরিপা হচ্ছে মহিলা কবি, এটা অনেক সময় পরীক্ষা আসে, এটা ইম্পর্টেন্ট, কুক্কুরিপা। এখন কুক্কুরিপা যে মহিলা কবি সে তো এটা ডিরেক্টলি বলে নাই, কিন্তু তার লেখার ধরন বা লেখার ইয়েতে বোঝা গেছে যে সে হচ্ছে মহিলা ছিল, দ্যাটস ওয়াই। এখন চলে আসো যে চর্যাপদের মধ্যে টোটাল প্রবাদ বাক্য। টোটাল প্রবাদ বাক্য হচ্ছে 6টি। তো পরীক্ষা ডিরেক্টলি এখান থেকে এমসিকিউ আসে যে প্রবাদ বাক্য কয়টি চর্যাপদে? 6টি প্রবাদ বাক্য। প্রথমটা দেখো, এই যে এটা 6 নং যে পদটা সেটা বসুকুপার লেখা, এবং এটা পরীক্ষায় এমনিতেই আসে, এটা চর্যাপদের প্রবাদ হিসেবে আসে না, এটা এমনিতেই প্রবাদ হিসেবে বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন জব এক্সাম, অ্যাডমিশন এক্সাম বা কম্পিটিটিভ এক্সামে আসে। যেমন আপনা মাংসে বা অপনা মাংসে যাই বলো, হরিণা বৈরী, মানে হরিণের মাংসই তার জন্য শত্রু হয়। তো এটা তো আমরা জানি যে অনেকেই আছে হরিণ শিকার করে জাস্ট বিকজ অফ যে তার মাংস শিকার করার জন্য বা সেটা সেল করার জন্য। তো এইটা হচ্ছে তোমার একটা প্রবাদ, যেটার একটা মিনিং আছে। তুমি কিন্তু বুঝতেছো যে হরিণের মাংসই তার জন্য শত্রু, একটু ডিপলি থিঙ্ক করলে তুমি এটা বুঝতে পারবা যে না আসলেই তো এরকম। তার মানে আমাদেরও এরকম অনেক কিছু আছে যেটা আমাদের জন্য, সে ফর এক্সাম্পল ধরো, হতে পারে না যে তুমি একটা খুবই লাক্সারিয়াস জিনিস নিছো, এখন তুমি পথে সেটা নিয়ে হাঁটতেছিলে, একজন ধরো ছিনতাইকারী তোমাকে ধরে ফেললো ওইটার কারণে। এখন ধরো দুইজনের মধ্যে একটা এর কারণে হঠাৎ করে তোমার একটা ক্ষতি হয়ে গেল, তাই না? যে কোনো কিছু হইতে পারে, লাইফ রিস্ক। তো তার মানে তখন তোমার ওই লাক্সারি যে প্রোডাক্টটা ছিল যেটা তুমি শখ করে কিনছো, ওইটাই তোমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াইলো। তো অনেকটা ওরকম আর কি অর্থ দিচ্ছে, জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তারপর দেখো, হাতের কাঙ্কন মালাউদাপন, মানে চর্যাপদের ভাষা এরকমই, তোমরা আবার মাইন্ড করো না। তো এটার মানে হচ্ছে যে হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না, তার মানে যেটা তোমার হাতের কাছেই আছে সেটা দেখার জন্য কি তুমি এখন আয়না খুঁজবা? তো এটাও বুঝতে হবে যে অনেক কিছু আমরা ইজিলি কমপ্লিট করতে পারি। তারপর দেখো যে হাঁড়িতে ভাত নাহি, নীতি আবেশী। এটার অর্থ হচ্ছে যে তোমার হাঁড়িতে ভাত নাই অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে। তো এখানে প্রেমিক বলতে বোঝানো হচ্ছে মূলত তোমার অতিথি। ঠিক আছে, তোমার বাসায় ভাত চাল কিছুই নেই অথচ অতিথিরা আসতেছে, তো এটা তো তোমার জন্য খুবই একটা বার্ডেন হয়ে গেল। তো এটা বুঝাইছে যে হাঁড়িতে ভাত নাহি, নীতি আবেশী। তো আবেশী কথাটার মানে হচ্ছে অতিথি বা প্রেমিক, এটা মনে রাখবা, পরীক্ষা আসতে পারে, অতিথি বা প্রেমিক। তারপর দেখো যে দুহিল দুধ কি বেন্টে সামায়, এটার মিনিং হচ্ছে যে তোমার দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়। মানে এটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে যে তুমি ধরো কোনো একটা কিছু করে ফেলছো, তো তুমি তো চাইলেই সেটাকে আবার চেঞ্জ করতে পারবে না, বা তুমি একটা কথা বলে ফেলছো সেটাকে তুমি চাইলে আবার ব্যাক করতে পারবে না। এই জন্য ধরো কোনো কিছু করার আগে ভেবে চিন্তে করা উচিত। ঠিক আছে। দেন দেখো তোমার আরেকটাও প্রবাদ ছিল হচ্ছে এটা, বর্ষণ গোহালি
কিমো ডুডত বলন্দে, এটার মানে হচ্ছে যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এটাও পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে, ডিরেক্টলি এমনিতেই আসছে প্রবাদ হিসেবে। চর্যাপদের ভিতরকার হিসেবে যে আসছে এরকম না, ইউজুয়ালি এমনিতে প্রবাদের মধ্যে চলে আসে। এন্ড লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে অন চাহন্তে আন বিনঠা, অর্থাৎ অন্য চাহিতে অন্য বিনষ্ট। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 6টা প্রবাদ। তো পরীক্ষায় এভাবে আসতে পারে যে তোমার ডিরেক্টলি যে কোন প্রবাদটা কে লিখছেন এটা আসতে পারে, অথবা এটাও আসতে পারে যে চর্যাপদের মধ্যে টোটাল কতগুলো প্রবাদ ছিল, বা আসতে পারে যে তোমার কোন একটা প্রবাদ বলে সেটার মিনিংটা অ্যাকচুয়ালি কি, এভাবেও আসতে পারে। তো স্যার এই পদ হচ্ছে নাম্বার কি জিজ্ঞেস করছিলেন, এটা কত নম্বর পদ? হ্যাঁ, এটা কত নম্বর পদ, এমন প্রশ্ন কি আসতে পারে? ও তো ডিপ আই গেস আসবে না, বাট তারপরে এখানে দেওয়া আছে, তোমরা একবার রিডিং পড়ো, মানে অতটা ডিপলি আসার কথা না যে কোন প্রবাদটা কত নং। ঠিক আছে, বাট 6টা তো এটা ইজিলি মনে রাখতে পারবা, যে আপনা মাংস হরিণা বৈরী এটা হচ্ছে 6 নং। তারপরে হাতের কাঙ্কন এটা হচ্ছে 32 নং প্রবাদ। তারপরে হাঁড়িতে ভাত নাহি এটা 33। তারপরে দুহিল দুধ কি এটা হচ্ছে এটাও 33। ঠিক আছে, তারপরে বর্ষণ গোহালি এটা হচ্ছে 39, এবং অন চাহন্তে অন বিনঠা এটা হচ্ছে 44। জাস্ট এই কয়েকটা মনে রাখবা। তো ভাইয়া, এই হচ্ছে, হ্যাঁ, এই প্রবাদ গুলো ছাড়া কি আর কোনো প্রবাদ আসে না? চর্যাপদের মধ্যে টোটালি 6টা প্রবাদই আছে। আমরা তো প্রাচীন যুগ পড়তেছি, চর্যাপদ পড়তেছি লিটারেচারের মধ্যে। বাট প্রবাদ যদি বলো, প্রবাদ তো অনেক প্রবাদ আছে বাংলাতে। আসতেই পারে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কে বলছে এটা বলো? হুম, সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। তারপরে এটাও আসতে পারে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কে বলছে বলো? ঈশ্বর পাটুলি। ঈশ্বর পাটনি, বাট লিখছে হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার। তো এরকম বিভিন্ন প্রবাদ পরীক্ষায় আসে, তো সেটা আলাদা টপিক। আর আমরা এখন লিটারেচার পড়তেছি, বাংলা লিটারেচার, তো তার মধ্যে থেকে এটা। এখন আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে আজকে আমি যে ক্লাসটা নিলাম বাংলা লেকচার 1, এখানে যা যা কন্টেন্ট পড়াইছি এটার উপর তোমরা ক্লাসটা দেখে, আর আমি এই ক্লাসটা ইউটিউবে দিব যাতে করে অন্যান্য আদার্স স্টুডেন্টরাও দেখে আমাদের ব্যাচে তারা বুঝতে পারে যে আমরা কিভাবে প্রিপেয়ার করি। অ্যান্ড তোমরা এটার উপর একটা নোট তৈরি করবা, নিজেরা হ্যান্ড নোট। আর যদি সুন্দর করে করো তাহলে তোমাদের জন্য গিফটও আছে। ঠিক আছে, নোটটা তৈরি করে তোমরা আমাকে প্রোভাইড করবা, হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করো ছবি তুলে। অ্যান্ড যারটা সুন্দর হবে আমি তাকে গিফটও দিব। আর তোমাদেরকে অলরেডি বলছি, তুমি যদি ভালো করতে চাও তোমাকে অবশ্যই একটা হ্যান্ড নোট নিজের তৈরি করতে হবে। হ্যান্ড নোট কেন লাগবে? কারণ পরীক্ষার আগে আগে তোমাকে কিন্তু এগুলো রিভাইজ করতে হবে। আর ওই সময় তুমি আবার পুনরায় রিপিট ক্লাস দেখবা, বই ঘেটে ঘেটে এত ইনফরমেশনের মধ্যে এত এত কিছু পড়বা, ওইটা পসিবল হবে না। এই জন্য নিজের যদি একটা নোট থাকে, খুব শর্ট টাইমের মধ্যে তুমি রিভিশনটা কমপ্লিট করতে পারবা। আর হ্যাঁ, সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নেয় তাদের কিন্তু শুরু থেকেই ডেডিকেটেড থাকতে হয়। এমন না যে তুমি ভাবতেছো যে খুব ক্যাজুয়ালি সবকিছু হয়ে যাবে, তা কিন্তু না। চান্স পেতে গেলে অনেক পরিশ্রম করা লাগে। আমার সেই সময়ের নোট এখনো আছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডমিশন টেস্টে কিন্তু এগুলা থেকেই আসে, পরীক্ষায় তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক খুলে দেখো, এগুলা থেকেই আসে। তো যা যা কন্টেন্ট পড়াবো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাস এক একটা এমসিকিউ ক্যারি করে। আমার প্রতিটা ক্লাস এক একটা এমসিকিউ ক্যারি করে। আর ফার্স্ট টাইম প্রিপারেশন, সেকেন্ড টাইম প্রিপারেশন আকাশ পাতাল তফাৎ। তো সেভাবে তোমাদেরকে প্রিপেয়ার হতে হবে। এই জন্য যা যা পড়াবো, হয়তো অনেক স্টুডেন্ট আছে যারা এই আজকের ক্লাসের কন্টেন্ট দেখে মনে হচ্ছে যে এই জিনিস পড়তে হবে, এটা তো আমি কখনো রিয়েলাইজই করিনি। বাট হ্যাঁ, পড়তে হবে। এবং এটা তো শুরু। এরপর তোমাদেরকে মধ্যযুগ পড়াবো, তারপর আধুনিক যুগ পড়াবো, এর মাঝখানে আরো আদার্স কিছু পিরিয়ড আছে। তো সবকিছুই তোমাদেরকে কভার করানো হবে।